করবো লড়বো জিতবো রে, করবো লড়বো রে, জিতবো রে। আমি কি এরকম করবো? 7 ম্যাচে 6টা জিত ভাই, লাস্ট 7 ম্যাচে। এই কেকেআর সেই কেকেআর ছিল যে প্রথম 6টা ম্যাচে 6টা ম্যাচ হেরে এসেছিল। সেটাই তো, এর জন্য তো ক্ল্যাপ মানে এইভাবে যে কামব্যাক করবে কলকাতা, এটা কিন্তু কেউ ভাবতেই পারেনি। এই আইপিএলে সবকটা টিমের মধ্যে পাঞ্জাবও কিন্তু প্রথম 6টার পরে হেরেছে, ঠিক আছে? সেইখানে কিন্তু এই কেকেআর এসে 7টার মধ্যে 6টা ম্যাচ জিতে দেখালো, মানে এদিকে মাইনাস আর কেকেআর এর প্লাস। কেকেআর এর প্লাস। তো এখন কলকাতা বেঁচে আছে কি নেই, ঠিক আছে, কিভাবে কি সমীকরণ দাঁড়াবে, তো এই মাঠে কিন্তু আমরা এই ভিডিওর মধ্যে সেটা তো আলোচনা করবোই যে এই মাঠে এই ম্যাচটা যে এতটা ইম্পর্টেন্ট ম্যাচ ছিল একটা কলকাতার জন্য, কেন নেট রান রেটটা ইমপ্রুভ করার জন্য, বিশেষ করে জিততে তো হবেই অবশ্যই, আর কাদের থেকে নেট রান রেট ইমপ্রুভ করার জন্য এই ম্যাচটা এতটা ইম্পর্টেন্ট ছিল, যেটা কলকাতা মাইনাস থেকে কিন্তু প্লাসে অলরেডি নিয়ে গেছে। তো লাস্টের সমীকরণটায় লাস্টে আসছি, কি কি করতে হবে এরপরে কলকাতা যদি প্লে অফে উঠতে চায়, এখনো বেঁচে আছে, সব থেকে বড় কথা হচ্ছে এটাই। তুই আমাকে একটা কথা বল, এই যে ইডেন গার্ডেন্সের মাঠ, কলকাতা টিম আর ইডেন গার্ডেন্স দুজনেই কি পাগল হয়ে গেছে বলতো? মনে হচ্ছে তাই। এর আগের ম্যাচে কত হয়েছিল বলতো ইডেন গার্ডেন্সে? 247 রান হয়েছিল এই আগের ম্যাচে, আর এই ম্যাচে এসে 147 করতে গিয়ে মুম্বাইয়ের পেছন ফেটে যাচ্ছে। এই পিচেই, এই সেম উইকেটে, এই কন্ডিশনে কি করে এটা সম্ভব হয় তুই আমাকে বল? সেই ওল্ড ভিনটেজ কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ দেখতে পারলাম, যেই সময় গৌতম গম্ভীর ক্যাপ্টেন ছিল, কলকাতার ক্যাপ্টেন্সি করতো, এরকমই সামনের অপোনেন্টকে কিন্তু এইভাবেই দাঁড় করাতো 140, 50, 60। সেই সময়টাও একটু অন্যরকম ছিল, কিন্তু পিওর নস্টালজিয়া একদম আমরা ফিল করতে পারলাম ম্যাচটার মধ্যে। বিশেষ করে কার জন্য বলতো? মনীষ পান্ডে। সেই মনীষ পান্ডে যে বিরাট কোহলি রোহিত শর্মার সঙ্গে এখনো 2008 থেকে এখনো সেই প্রথম থেকে টিকে আছে। মনীষ পান্ডেকে ব্যাট করতে দেখা, এই জিনিসটাই একটা আমার কাছে তো নস্টালজিয়া। আমি জানি না প্রথম আইপিএল থেকে যারা ফলো করছে তারা কিন্তু জানবে, সেই কলকাতার হয়ে ফাইনালে 94 রানের ইনিংস, প্রথম ভারতীয় যে আইপিএল সেঞ্চুরি মারে, এই ধরনের রেকর্ড রয়েছে মনীষ পান্ডের কাছে। একটা প্লেয়ার যে হয়তো বিরাট কোহলি লেভেলের প্লেয়ার হতে পারতো, হিরো হতে পারতো, তোর সেইখানে কিন্তু মনীষ পান্ডে কোনো চান্স পায়নি, সেটা একটা আলাদা টপিক, সেটা বাদ দিলাম। তবে এই যে কলকাতার মাঠে মনীষ পান্ডের এই ইনিংস, এটা দিয়ে কিন্তু আমরা নস্টালজিয়া হিট করলো আমাদের, সেই জিনিসটা দেখতে পারলাম আমরা, পুরোনো দিনের স্মৃতি কিছু ফিরে আসলো, পুরোনো দিনের স্মৃতি ফিরে আসলো। তো যাই হোক, মনীষ পান্ডেকে দেখতে পারলাম, তেজস্বী সিং ভেইয়াল ফাইনালি ব্যাটে নামলো, তা আবার কনকাশন সাবস্টিটিউট হিসেবে। এটা একটা বিশাল বড় একটা সারপ্রাইজ। বলার আছে আমার, যে আঙ্কিশ রঘুবংশীকে বসানো হয়েছে, তার বদলে যে তেজস্বী ভেইয়াকে নামানো হয়েছে, এটা নিয়েও কিছু বলার আছে। তো ম্যাচের মধ্যে যদি সবার প্রথমে আসি, কলকাতা ভাই পিওর ডমিনেশন দেখিয়েছে মুম্বাইয়ের উপরে প্রথম থেকে, একদম প্রথম থেকে। গত ম্যাচ জিতে এসেছিল, গত ম্যাচে কলকাতারই ম্যাচ ছিল, কিন্তু ওটা এই ইডেনের মাঠে 220 রান কলকাতা নাইট রাইডার্স করেছিল, যেটা রোহিত শর্মা রিকেলটন মিলে চেস করে ফেলেছিল, মনে আছে? সেই ম্যাচ কিন্তু তারপরে এসে সেকেন্ড ম্যাচে গিয়ে শেষমেশ কলকাতা বদলা নিয়েছে মুম্বাইয়ের প্রতি, যেটা মাস্ট উইন ম্যাচে ছিল। কলকাতা এখন অন্য লিগে চলছে পুরো। তো সবার প্রথমে পজিটিভ জিনিস যেটা হয়েছিল ম্যাচের কথা বলি, যদি আমরা, টসে জিতেছে কলকাতা, বোলিং পেয়েছে, যেটা এবছরের কলকাতার প্রথম 6টা ম্যাচ আগে থেকে বাদ দিন, সব এই ডিসকাশনের মধ্যে সব বাদ। তো যেই দেখা গেছে যে তারপর থেকে মানে 7 নম্বর ম্যাচ থেকে আর কি বোলিং ফার্স্ট মানে চেস করে, যখন কলকাতা চেস করছে তখন কিন্তু কলকাতা ম্যাচ জিতছে, যে সামনের টিমকে এত কম রানের মধ্যে কিন্তু গোটানোর ক্ষমতা রাখছে কলকাতা, এটা সব থেকে বেশি ছিল। আর টিমের মধ্যে যদি আসে আমরা, পাথিরানা নেই, পাথিরানা মনে হয় না আর এই আইপিএলে আসছে, গত বছরই গত ম্যাচে বলে দিয়েছিলাম একবার 2 বল না 3 বল করে চোটিল হয়ে গেছিল, তো ওইটা ছিল না। প্লাস হচ্ছে মনীষ পান্ডেকে দেখতে পেলাম, রোবমেন পাওয়েলকে আবার ফেরত নেওয়া হয়েছে, বৈভব অরোরাকে কিন্তু রেস্ট দেওয়া হয়েছে কলকাতা। আমরা যেটা এর আগে আমরাও বলেছিলাম এটা, যে পর খেলানো আমার মনে হচ্ছে না ঠিক। সৌরভ দুবের রূপে একটা ভালো, সৌরভ দুবের কথা বলতেই মনে পড়লো, কলকাতা যখনই বলে আসে, সৌরভ দুবে যখন বলে আসে, ফার্স্ট ওভার ম্যাজিক কিন্তু সৌরভ দুবে প্রত্যেকটা ম্যাচে দেখাচ্ছে। সেটাই, মানে ওকে কি ফার্স্ট ওভারের জন্য নেবে? হ্যাঁ, তুই দেখ কেন হবে না, প্লেয়ারটার কাছে কিন্তু সুইং আছে, স্লোয়ার আছে, ইয়র্কার আছে, সবথেকে বড় কথা, ঠিক আছে? প্লাস হচ্ছে লেফট হ্যান্ডার, বল অ্যাঙ্গেল করে করতে পারে, এটা তো একটা সবথেকে বড় অ্যাডভান্টেজ। আরেকটা আছে হাইট, 6 ফুট 5 ইঞ্চির হাইট কিন্তু প্লেয়ারটা, যে এসে ইমপ্রেস করেছে, ঠিক আছে? ওর উইকেট 3টে, দেখ এখন অবধি 3টে উইকেট পেয়েছে। প্রথম ম্যাচে কে? জস বাটলার, আর এই ম্যাচের মধ্যে কে কে? রোহিত শর্মা, সূর্যকুমার যাদব। তাহলে এরকম বড় ড্রিম ডেবিউ থেকে শুরু করে ড্রিম ম্যাচ কিন্তু গেল ওদের দুটো, লাস্ট দুটোর মধ্যে বলতে গেলে সেটাই গেল কিন্তু। তো যাই হোক, সৌরভ দুবের কথা বলছি,
তারপরে যদি আরেকটা প্লেয়ারের কথা বলি, যেখানে যে সৌরভ দুবের সঙ্গে আরেকটা জিনিস অ্যাসোসিয়েট করতে যাই আমি, সেটা হচ্ছে আমরা প্রাউড যে আমাদের কাছে কলকাতা নাইট রাইডার্সের কাছে যে রিঙ্কু সিং, মনীষ পান্ডের মতো ফিল্ডার রয়েছে। সবার আগে তো এদের কথা বলতে হবে, সবসময় বোলিং ব্যাটিং এর কথাই হয়। এইভাবে যে ফিল্ডে এত রান বাঁচানো, মনীষ পান্ডের ক্যাচটা দেখেছিস তুই, রায়ান রিকেলটনের যে ক্যাচটা উঠেছিল, ও মানে বল ছাড়বে না হাত থেকে। এই আইপিএল অলরেডি একটা ভালো ক্যাচ ধরে ফেলেছে, যেটা বিরাট কোহলি ক্যাচ ছিল তো, ওটা মনে হয় আরসিবির সাথে, হ্যাঁ হতে পারে, যাই হোক আরসিবির সাথে খেলা ছিল, আমার যেটা বাদিকে ডাইভ ধরেছিল। মানে এই সিজনে যা ক্যাচ মিস হচ্ছিল, কিন্তু আমি যদি ওদিক থেকে বাদ দেই, ঠিক আছে, আজকের ম্যাচে মনে হচ্ছে ওয়াও, ঠিক আছে, কিছু কিছু বাদ দিয়ে কি কলকাতাকে তুই দোষ দিবি না, কারণ হচ্ছে 87% ক্যাচ এফিশিয়েন্সি রয়েছে কলকাতার, যে হচ্ছে টপ অফ দ্য টেবিলে রয়েছে। মাত্র 9টা ক্যাচ ছেড়েছে, যে আর তার উপরে সবাই ডবল ডিজিটে আছে যারা ক্যাচ ছেড়েছে। তাহলে কলকাতা নাইট রাইডার্সের ফিল্ডিং নিয়ে এবছর কোনো গন্ডগোল নেই, কারণ রমনদীপের মতো ফিল্ডার ভালো ফিল্ডার, রমনদীপ ভালো ফিল্ডার, অনুপম রায় ভালো ফিল্ডার, এদিকে রিঙ্কু সিং আছে, মনীষ পান্ডে নামবে, আজিনকে রাহানে একজন ভালো ক্যাচার। হ্যাঁ, এটাও বলতে হবে যে স্লিপ লাগে না, কিন্তু স্লিপ ক্যাচার আমরা জানতাম আজিনকে রাহানের ব্যাপারে, পুরনো আজিনকে রাহানে। তো যাই হোক, আমাদের এইখানটায় কিন্তু আমাদের একটা পজিটিভ পয়েন্ট সব থেকে কলকাতার, যে এদের কাছে এরকম ফিল্ডিং চলছে। তারপর রোবমেন পাওয়েল আছে, রোবমেন পাওয়েলের দুখানা ক্যাচও মনে রাখতে হবে আমাদের। হ্যাঁ, তো বোলিং এর উপরে ক্যামেরন গ্রিন, মুম্বাইয়ের বিরুদ্ধে কি ওর কি মানে পার্সোনাল কোনো খুন্নাস আছে? থাকতেই পারে, একেবারে 2 উইকেট। হ্যাঁ, কেননা ভাই কোথা থেকে এসেছে লাস্ট সিজন তো ভাই এখান থেকে এসেছে না, মুম্বাই থেকে তো ট্রেড করা হয়েছিল ক্যামেরন গ্রিনকে। তাহলে ক্যামেরন গ্রিন কিন্তু প্রথমে এসেই কিন্তু 1 ওভারে 2টো উইকেট, মুম্বাইয়ের মাজা ভাই ওইখানেই ভেঙে গেছে, মুম্বাইয়ের মাজা। ও ক্যামেরন গ্রিন যদি বলা হয় যে 25 কোটি টাকা উসুল করেছে কিনা, তোর মতে কি মনে হয়? প্রথম 6টা ম্যাচকে আমি বাদ দিয়ে যদি বলিস, ঠিক আছে, আমার মনে হচ্ছে উসুল মানে 90% হয়ে গেছে ভাই। না, ও তুই এভারেজ বার কর। প্রথম 6টা ম্যাচে যে ঠিক আছে, মানলাম যে প্রথম 6টা ম্যাচে পুরো 6টা ম্যাচই খেলতে পারেনি, না ও 30 রান কিন্তু ছিল। তুই যদি এভারেজ বার করিস টোটাল, তাহলে কিন্তু ক্যামেরন গ্রিন ভালো খেলেছে। আমি মনে করি 25 কোটিটা অত্যাধিক, আমি সেটা বললাম 90%। হ্যাঁ, একটা ইয়েতে হয়তো কেউ একটা সিজন করতে পারবে না, কিন্তু এখানে ক্যামেরন গ্রিন, আমি অন্তত অ্যাজ এ কেকেআর ফ্যান আমি খুশি যে ক্যামেরন গ্রিন থেকে যেটা আমরা আশা করেছিলাম, ব্যাটে হোক বলে হোক, অ্যাজ এ অলরাউন্ডার ডেলিভার করেছে। আমার কাছে তো আমি ভাই স্যাটিসফাইড একদম বলতে গেলে। তো 25 কোটি টাকার কথা আর তুললামই না, 25 কোটি বলে লাভ নেই, কারণ হচ্ছে ঠিক আছে, এরকম কেউ ইয়ে করতে পারবে না। প্লে অফসে গেলে তুলিস, প্লে অফসে গেলে তুলিস। তো পাওয়ার প্লেতে 4টে উইকেট চলে গেছিল মুম্বাই ইন্ডিয়ান্সের, ওইখানে মুম্বাই ইন্ডিয়ান্স শেষ 8 ওভারে 57 রান, 4 উইকেট, ঠিক আছে, তার মধ্যে এই পারফরম্যান্স করে আরো শেষ। হ্যাঁ, আরো পারফরম্যান্স, মেন ব্যাটসম্যানরা চলে গেছিল সব, রোহিত শর্মা, তারপর রায়ান রিকেলটন। প্রথমে মুম্বাই তো মেনলি তোর ওদের দুইজনে যে ওপেনাররা যে কটা ম্যাচ জিতেছে, রোহিত শর্মা আর তোর রায়ান রিকেলটন, এরা দুজনেই তো খেলে গেছে, এরা দুজনেই প্রথমেই আউট। আমি তখনই বুঝে গেছি মুম্বাইয়ের এখান থেকে ক্ষমতা নেই। কিন্তু মুম্বাইয়ের ব্যাটিং লাইন আপ যদি তুই দেখিস সেখানে, তারপরে কে আছে আর কে নেই, তিলক বর্মা প্রথম থেকে, নমনদীপ, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, উইল জ্যাক্স। 5 উইকেট পড়ার পরেও হার্দিক পান্ডিয়া আর উইল জ্যাক্স ব্যাটিং করছে। 5 উইকেট কেউ ভাবতেও পারেনি যে মুম্বাই মানে অন পেপারে ব্যাটে হোক বলে হোক মুম্বাই বেস্ট টিম এই আইপিএল, বেস্ট টিম। মানে যারা মানে 90% প্রেডিকশন করেছিল প্লে অফসে, হ্যাঁ, কিন্তু ভাই কত পার্সেন্ট ভাই প্রেডিক্ট করেছিল যে নিচে বটমে থাকা? আমরা তো করেছিলাম ভাই, আমরা মুম্বাই ইন্ডিয়ান্সকে অবশ্যই আগে রেখেছিলাম। তো যাই হোক, বৃষ্টি এসেছিল, তারপরে বৃষ্টির জন্য কিন্তু ম্যাচটা ভেস্তে যেত। সব থেকে বেশি লস কার হতো? কলকাতারই হতো এখানে, স্বাভাবিক। অবশ্যই কলকাতা বিদায় হয়ে যেত। ওটাই বলছি যে অন্যান্য যে পাঞ্জাব এরা রয়েছে, এদের তুলনায় কিন্তু কলকাতার বেশি লস হতো এখানটায়। যে কিছু বলে না যে লাকের কাজ, সত্যি তাই, উপরওয়ালারও কিছু হাত আছে, সত্যি কথা। তবে একটা ইকুয়েশন কি দাঁড়িয়েছিল বলতো সেই সময়টা, সেই সময়টা যদি বন্ধ হয়ে যেত আর 5 ওভার গেম হতো, কলকাতার হাতে কত টার্গেট ছিল বলতো? কত টার্গেট? মাত্র 42 রান। এটা একটা পজিটিভ। হ্যাঁ, সেকেন্ড ব্যাটিং, ওটাই তো বলছি, যদি খেলা হতো, তাহলে একদমই খেলা হতো না, কেন কলকাতা কিন্তু ভেস্তে গেছিল, ঠিক আছে। হ্যাঁ, ওই সময়টা তো ভেস্তে গেছিল। তো কার্তিক ত্যাগের কথাও বলতে চাই। প্রত্যেকটা বোলারই তুই দেখ না, সুনীল নারিন বল 4 ওভারে 13 রান 1 উইকেট, কার্তিক ত্যাগী 4 ওভারে 34 রান 1 উইকেট,
2 উইকেট, 37 রান, 37 রান 2 উইকেট, প্রত্যেকে 40-এর উপরে কেউ রান খায়নি, 39-এর উপরে কেউ রানই খায়নি। না রান তো কোনো কথাই নেই, রান তো বললাম 13 রান মাত্র 4 ওভার। আর বরুণ চক্রবর্তী একটা আনফরচুনেট উইকেট পায়নি, যে ক্যাচটাও নিজেই মিস করেছে বল করতে গিয়ে, ওই জায়গাটা একটা ব্লান্ডার হয়ে গেছিল যদিও বা। তো ওটা এইজন্য কাউকে আর দোষ দেয় না। হ্যাঁ, আঙ্কিশ রঘুবংশীর সঙ্গে ধাক্কা লেগে হয়েছিল, যেটা দেখেছেন অবশ্যই। তো ওইদিকে কার্তিক ত্যাগীর কথা যদি বলি আমরা, কার্তিক ত্যাগীর কিন্তু কামব্যাক স্টোরি আইপিএল ছিল এটা পুরোপুরি। এই আইপিএল এর মধ্যে যদি বলা হয় যে কোনো প্লেয়ার কামব্যাক করেছে, আমি খুব কম এরকম প্লেয়ার দেখছি যারা কিন্তু কামব্যাক করেছে। তার মধ্যে আমি মনে করি এক নম্বরে আছে কার্তিক ত্যাগী। অলরেডি 17টা না 18টা উইকেট হয়ে গেছে কার্তিক ত্যাগীর, মানে ইমার্জিং প্লেয়ারের কিন্তু লিস্টে আছে। তবে এইখানটা একটা জিনিস কি বলতো, যে সবাই এই যে ইন্ডিয়ান টিম যে আফগানিস্তানের সঙ্গে রিলিজ করলো, যে অ্যানাউন্সমেন্ট করলো, এর মধ্যে কার্তিক ত্যাগী কোথায় বলা হচ্ছিল কিন্তু এটা, ঠিক আছে, যে এখানে গুরনুর ব্রাড চান্স পাচ্ছে, ঠিক আছে, কার্তিক ত্যাগী না কেন? কার্তিক ত্যাগী এত সুন্দর, হার্ষ দুবে পেয়েছে ওখানে চান্স, তো এখানে কার্তিক ত্যাগী, প্রিন্স যাদব পেয়েছে, তো কার্তিক ত্যাগী না কেন? আমার এটা পার্সোনালি মনে হয় কার্তিক ত্যাগীর কাছে বল পেস আছে, মানছি সব ঠিক আছে, একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে কন্ট্রোল। স্লোয়ারে কন্ট্রোল নেই। লাস্ট ওভারে সে কত রান খেলো? 20-22 রান লাস্টে এসে খেলে, নাহলে 147 রানও হতো না ওইখানে। ডেথ ওভারে এখনো সেই স্পেশালিস্ট কেন, ডেথ ওভারে যে কনফিডেন্স এখন আছে। ডেথ ওভার শুধু বলে না, ওর কাছে যে কন্ট্রোলটা, একমাত্র ও বাউন্সারটার উপরে কন্ট্রোল আছে। যে এই বছর আইপিএলে সবথেকে বেশি বাউন্সারের উইকেট নিয়েছে, গায়ের একদম বডিতে বাউন্সার করে। অ্যাকচুয়ালি সব পিচই তো বাউন্স পিচ হবে না, ঠিক আছে, তোমাকে কাটারে শিখতে হবে, স্লোয়া শিখতে হবে, ইয়র্ক শিখতে হবে, ঠিক আছে। যাই হোক, চান্স আছে। মাত্র কত বছর বয়স, মানে 19 না কত? না না বেশি হবে, 2021-এ ও ইয়ে করেছিল, ওই তো 20-21 হবে, ঠিক আছে। তো হ্যাঁ, কলকাতা যদি বলা হয় যে এই বছর এই যে এত ভালো খেলার কারণটা কি, যে এইরকম যে বোলিং করছে ওরা, 147-এ গুটিয়ে দিয়েছে, যাই হোক, তার মানে ভালো বোলিং। লাস্ট ওভারে এরকম 20 রান হয়েছে বলে তাই, 22 রান সামথিং এরকম হয়েছিল, তাই বলে তাই, না হলে কিন্তু কলকাতা এই যে লাস্টে যে এই কটা ম্যাচ খেলে আসলো, যে এত সুন্দর খেলে আসলো, তার কারণ কি বলতো? প্রথম থেকে কেন খেলতে পারছিল না? আমার মনে হয় যেটা, কলকাতা নাইট রাইডার্স প্রথমে যে ফ্লো, ঠিক আছে, যে প্রত্যেকটা প্লেয়ার নিজেদের রোল, একটা টিম গোছানো, এই জিনিসটা কিন্তু প্রথমে করতেই পারে না। পরে যেটা পরে যেমন প্রত্যেকটা প্লেয়ার, প্রত্যেকটা আর হচ্ছে ফিয়ারলেসনেস, যে আমি এখানে এসে আমার ম্যাচের কথা তো ভাবতেই হবে আমাকে, টার্গেট T20 মানে হচ্ছে ফিয়ারলেস গেম। তুমি এখানে আসো, এসে মারো, প্রত্যেকে রোল বুঝে নাও। যে ক্যামেরন গ্রিন যেমন পরে এসে শুরু করলো এইভাবে মারা, ঠিক আছে, এটা কিন্তু প্রথম দিকে মারেনি, কিন্তু ক্যামেরন গ্রিন শুরু করলো। আজিঙ্ক্য রাহানে তো বললামই না, আজিঙ্ক্য রাহানে কলকাতা ব্যাটিং এ আসছে, বলছি তারপরে না কি বলতো, মানে কলকাতার যে কামব্যাকটা কিন্তু দেখ, হ্যাঁ ওটা বলছি আমি, অ্যাকচুয়ালি বলিনি, একটা যে আঙ্কিশ রঘুবংশী যে একটা কিপিং করছে ওই জায়গাটা এসে, ও একটা কিপারের বদলে কিন্তু ও একটা ব্যাটসম্যান হিসেবে খেলছে, যে ও কিন্তু দুটো রোল যে ইয়ে করে দিচ্ছে এর মধ্যে, কলকাতা কিন্তু এটাতে অনেক সুবিধা হচ্ছে, ঠিক আছে, এই একটা পজিটিভ। তোর আগে দেখ না, আগে তোর কি টিম সাইফার্টকে নিতে হতো, বা ফিন অ্যালেনকে নিতে হতো, মানে রাখতেই হতো, নাহলে তেজস্বী ধাইয়াকে মিডল অর্ডারে কোথাও একটা খেলাতে হতো। আঙ্কিশ রঘুবংশী কিন্তু এই জায়গাটায়, আর 5টা অলরেডি হাফ সেঞ্চুরি মারা হয়ে গেছে, এই ম্যাচে হয়তো চোট পেয়ে গেছে, তাই যে তেজস্বী ধাইয়া কনকাশন সাবস্টিটিউট হিসেবে এসেছে। না, কলকাতার কামব্যাকটার উপরে বলছি, মানে কলকাতার কামব্যাক দেখ, প্রথম তো 6টা ম্যাচ হেরেছে, ঠিক আছে, ওই যে একটা আঘাত, ঠিক আছে, মানুষ কিন্তু এই আঘাতের পরে কিন্তু প্রত্যাঘাতটা ভালো করে, ঠিক আছে, এটা ওইটা একটা কথা, যে ওইখান থেকে আর কিছু খোয়া নেই, ঠিক আছে। প্রথম যে 2-3টে ম্যাচ খেলেছে না, অটোমেটিক দিবি টিমের কম্বিনেশন থেকে শুরু করে টিমের আত্মবিশ্বাস থেকে শুরু করে সব কিন্তু ফিরে পেয়েছে ভাই। তিলক বর্মা আর হার্দিক পান্ডিয়া প্রথমে তো 4 উইকেট পড়েই গেছে, ঠিক আছে, তিলক বর্মা হার্দিক পান্ডিয়াকে দাঁড় করিয়ে রেখেছে সুনীল নারিন আর বরুণ চক্রবর্তী, এক জায়গায় পুরো দাঁড় করিয়ে রেখেছে। তিলক বর্মা হচ্ছে তোর 32 বলে 20 রান করে আছে, হার্দিক 27 বলে 26। যারা ম্যাচে, জানি না আমি পিচের মধ্যে কি ছিল, যারা T20 লেজেন্ড মানে স্টার না, যে হচ্ছে কলকাতার বিরুদ্ধে 96 মেরেছিল, মনে আছে, 35 বলে 96 একবার, এজন্য তো বললাম। যাই হোক, পুরোনো ম্যাচের সঙ্গে এটা সম্পর্ক নেই, আমি জাস্ট বলছি যে ওর ক্যালিবারটা কেমন, যে হার্দিক পান্ডিয়ার, যে এইরকম প্লেয়ারদের কিন্তু এক জায়গায় দাঁড় করিয়ে রেখে, আর যেদিন ভালো যায় তো সবকিছুই ভালো যায়, যেমন উইল জ্যাক্স আসলো, রান আউট হয়ে গেল, ঠিক আছে। তো মুম্বাই ব্যাটিংয়ে ছিলই না, একদম মোরাল ডাউন করা যে একটা টিম, তার উদাহরণ দিয়ে দিচ্ছে মুম্বাই। তবে বোলিংয়ে যদি আমরা আসি, পুরো ম্যাচে কিন্তু অতটাও সোজা ছিল না, 147 রান। আমার একটা কথা বল, কলকাতায় 247 করে এইভাবে রান করে, ঠিক আছে, গত ম্যাচে, আর এই ম্যাচে 147 করতে গিয়ে এই অবস্থা হয়, হয়তো পিছে কিছু ছিল, ঠিক আছে। আজিঙ্ক্য রাহানে
এত সুযোগ পেয়েছে, আর বলতে বলতে আমার মানে গ্যাজা উঠে যাচ্ছে মুখ দিয়ে আমার, যে এত সুযোগ পেয়েছে এইখান থেকে, যে আজকে ও বড় ইনিংস খেলতে পারতো। মনীষ পান্ডে খেলেনি, মনীষ পান্ডে খেলেনি, ফিন আইল্যান্ডকে নিয়ে এখানে কোনো কথাই বলবো না, ওর কাজ করে দিয়ে আমার মনে হচ্ছে ম্যাচে চলে না ভাই, আমার সোজা সাপটা কথা হচ্ছে ভাই, সে কলকাতা প্লে অফসে যাক কি যাক আমার দেখে লাভ নেই। আমার মনে হচ্ছে অজিঙ্ক্য রাহানের কেরিয়ার কিন্তু খাতরে মে ভাই, ঠিক আছে কলকাতার, এটা স্পষ্ট কথা ভাই, আর কি আছে মানে সেটাই তো বলছি, কেরিয়ার বলছি আমি, কলকাতার হয়ে বলছি না, না না কেরিয়ারই বলছি, মানে আইপিএল কেরিয়ার। এইখান থেকে ও আরামসে নিয়ে যেতে পারতো ম্যাচটাকে টেনে, মনীষ পান্ডের সঙ্গে যে পার্টনারশিপ করতো ওখান থেকে। 3 নম্বরে মনীষ পান্ডেকে নামিয়েছে, তোর কি মনে হয় 3 নাম্বারটা কি মনীষ পান্ডে ওই জায়গাটা নামানো উচিত ছিল? আমি প্রথমে ভেবেছিলাম, যদি আমি বলি যে প্রথম থেকে আমি ভেবেছিলাম যে মনীষ পান্ডেকে নামিয়ে ওই জায়গাটায় ভুল করলো 3 নম্বরে, কারণ আমার এখন কি দরকার, নেট রানের দরকার। নেট রানের যদি আমি পাওয়ার প্লেতে হোক বা প্রথম দিকে যত কম ওভারে জিতবো, 14-15 ওভারে যদি ম্যাচটা জিতে যায়, কম ওভারে জিতবো, তত কিন্তু আমার উইকেট থেকে লাভ নেই, আমার হচ্ছে রান, মানে কত বলে উইকেটও আছে, প্লাস হচ্ছে বেশি আরো লাভ হয় হচ্ছে কত বলে আর কি আগে গিয়ে শেষ করে। হ্যাঁ, তো এইখানটায় আমি ভেবেছিলাম ক্যামেরন গ্রিনকে 3 নম্বরে নামাবে। আঙ্কিশ রঘুবংশী ছিল না, চোট পেয়ে গেছিলো, ঠিক আছে, কনকাশন সাবস্টিটিউট আনা হয়েছে তেজস্বী ধাইয়াকে। তো 3 নম্বরে ক্যামেরন গ্রিনকে, কিন্তু যাই হোক তাও মনীষ পান্ডের একটা ইনিংস দেখতে পেলাম আমরা 45। অবশ্যই একদিক দিয়ে ধরে রেখেছে, ঠিক আছে, এটা পজিটিভটা দেখতে হবে, ঠিক আছে, সবসময় নেগেটিভ ওটাই ছিল যে ও পিচ বুঝে গেছে, বুঝে একটা সাইড দিয়ে না, আর এত দিনের অভিজ্ঞতা প্লেয়ার, ঠিক আছে, 2008 থেকে তুই একদিকে ধরে রাখ, আরেকদিকে এসে রোবেন পাওয়াল মারছে, আরেকদিকে এসে তোর তারপরে আর কি নামলো রোবেন পাওয়ালের পরে রিঙ্কু সিং ক্যামেরন গিল, না না, তো তার আগে তোর তো ক্যামেরন গিল নামলো, তারপরে রোবেন পাওয়াল, ঠিক আছে, প্রত্যেকে অল্প অল্প কন্ট্রিবিউশন দিয়ে গেছে, ঠিক আছে। এই ম্যাচটা আর কত দূর অবধি, তবে আমি মনে করি এই জায়গাটায় যে আমি দেখ, এটা ডিফারেন্ট ওপিনিয়ন হতে পারে। 3 নম্বরে আমি মনে করি যে এই জায়গাটায় এক্সেলারেশন দরকার ছিল, এই জায়গাটা কিন্তু ক্যামেরন গ্রিনকে নামাতে হতো। যাই হোক, আমরা জাজ করার কেউ না, জাস্ট আমাদের একটা থট, আমাদের একটা পার্সপেক্টিভ দিচ্ছি আপনাদের, আর কিছুই না। তো করবিন বসই মনে হচ্ছে মুম্বাই থেকে খেলতে এসেছিল একা, ঠিক আছে, ও লাস্টে এসে 32 রানও করে গেছে, লাস্ট ওভারে এত মেরেও গেছে, প্লাস ওভার প্রথম দিকে 2টো উইকেটও তুলে নিয়েছে, যার জন্য খেলাটা এতটা কন্টেস্ট হয়েছে, নাহলে এত দূর অবধি যেত না। তবে এখানে রোবেন পাওয়েল আর হচ্ছে তোর মনীষ পান্ডের যে ইয়েটা ছিল, পার্টনারশিপটা ছিল, ভুল সময় আউট হয়েছে কিন্তু, ঠিক আছে, তাহলে এই রানটা যদি আরো 20-25 রান বেশি হতো না, সেই ওই ম্যাচটার মতো হয়ে যেত। 6 উইকেট পড়া মানে কি, সে কামব্যাকই করছে। তেজস্বী ভাইয়াকে নামালো, ও ঠিক আছে খেলতে পারেনি, ঠিক আছে, কিছু বলে এইগুলো ভাই কি করে খেলবে ভাই, সে প্রথম ডেবিউ ম্যাচে সন্ধ্যাবেলা অবধি জানে না, ঠিক আছে ভাই, আমি খেলবো ম্যাচের হাফ অবধিও জানে না, ঠিক আছে, বেচারা নেমেছে, ঠিক আছে, তাও কি কার এগেইনস্টে ভাই, বুমরা। তো যাই হোক, ম্যাচ কিন্তু ঝুলে যেতে পারতো বেশি স্কোর হলে, যে ঝুলে যায়নি, এখন জিতে গেছি কলকাতা, কিছু বলার নেই। তবে একটা ইস্যু কিন্তু সামনে এসে দাঁড়িয়েছে এখন, যেটা হচ্ছে কনকাশন, যেটা মেন ইস্যু ভাই, প্রথমে বলবো ভাবছিলাম যে কনকাশন সাবস্টিটিউট লেগেছে হাতে, ক্যাচটা ধরতে গিয়ে। কনকাশন সাবস্টিটিউটের নিয়ম যেটা, সেটা হচ্ছে যদি কারোর হয় কোনো পরিবর্তে কোনো প্লেয়ার নামে, তাহলে কিন্তু যেই প্লেয়ারটার ব্যথা লেগেছে সেই প্লেয়ারটাকে কিন্তু আগামী 7 দিনের জন্য কোনো ম্যাচ খেলতে দেওয়া না, এটা ম্যান্ডেটরি রেস্টের মধ্যে পড়ে। তাহলে কলকাতা কি এখন বিপদে পড়ছে, যেই প্লেয়ারটা 5টা অলরেডি হাফ সেঞ্চুরি। না, আমার একটা কথা কি লেগেছে হাতে, ঠিক আছে, যেটা আমরা সবাই দেখেছি, কিন্তু এমন তো কোনো চটিল ছিল না, ঠিক আছে, যদি ডাক্তারের কাছে বা কোনো ফিজিওথেরাপিস্টের কাছে আমরা, কিন্তু হয়তো জানে কি, ঠিক আছে, যে 7 দিনের জন্য জানে না, সবাই সবকিছু ধরেই জানে, বসে যায় না, একমাত্র আম্পায়াররা জানে। মানে ইনসিডেন্ট ওই সময় হয়তো ফ্যাসিলিটি নিয়েছে যে ওকে বসিয়ে অন্য একটা প্লেয়ারকে আনা হয়, কিন্তু তারপরেরটা জানে না, এই ম্যাচ যেন ঝুলে না যায়। তবে এই জায়গাটা একটা করতে পারতো চালাকি, আমি যে আমি এখন নামাচ্ছি না, এটাই তো কথা, এই জিনিসটা করতে পারে। তবে যদি এই জিনিসটা লাগু হয়ে যায়, যেটা লুঙ্গি এঙ্গিরির সঙ্গে অলরেডি হবে না, তো এটা আইসিসি ইয়েতে আছে, তাহলে কিন্তু এখানে কলকাতার বিপদে পড়তে, মানে নেক্সট ম্যাচ আগামী দিল্লির সঙ্গে খেলা আছে, যারা আজকে 25 তারিখে না 26 তারিখে খেলা আছে, লাস্ট খেলা, একদম লিগ স্টেজের লাস্ট খেলাটা কিন্তু। তার মানে যদি এরকম হয় তাহলে অঙ্কিত সঙ্গবংশী নেই, ফিনালে না তো উইকেট কিপিং করবে, আর তেজস্বী দাইয়া বা হচ্ছে রমনদীপ আবার সেই ফেরত আনতে হবে, কিন্তু পুরো কিন্তু ছক চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে, একটা ভাই ফর্ম ইনফর্ম, সেটা তো না ইনফর্ম প্লেয়ার ভাই, এই জায়গাটা কিন্তু একটা কোচিং মাথায় হাত পড়বে গ্যারান্টি, এটা যদি পরে শুনতে পারে, আমার মনে হয় না, আমার মনে হয় যে জানে না, আমার মনে হয় অসম্ভব জানে না, কেন হাতে চোট খুব একটা, রঘুবংশী হাসছে, ঠিক আছে, যখন ছাড়ছে মাঠ তখন হাসছে, খুব একটা যে মানে তোর ডিপ ইনজুরি আমরা কিন্তু দেখিনি ভাই,
এটাই ব্যাপার, গেম অ্যাওয়ারনেস থাকে। হ্যাঁ অবশ্যই, কথা হচ্ছে এটা। তো যাই হোক, কলকাতার এখন কি সমীকরণ এটাই মেইন, যে কে জিতলে কে হারলে কোথায় ক্যালকুলেটর হিসাব করে কোথায় কি যাবে। এখন ক্যালকুলেশন নিয়ে বসতে কলকাতার তরফ থেকে যেটা করার ছিল সেটা কলকাতা করে দিয়েছে, আর একটাই ম্যাচ আছে মাত্র কলকাতার হাতে, যেটা কলকাতার নিজের হাতে রয়েছে। না না, জিতে নিয়ে বল, জিতে গেছে। মনে করো যে যদি জিতে যায় 15 পয়েন্টে পৌঁছাবে এখান থেকে। আর নির্ভর করতে হবে কাকে, পুরোপুরি একটা ম্যাচের উপর ডিপেন্ড করছে, সেটা হচ্ছে রাজস্থান রয়্যালস। যদি 16 পয়েন্টে পৌঁছে যায় লাস্ট, তাহলে আর কোনো চান্স, তাহলে কোনো টিমের কোনো চান্স নেই। না, ঠিক আছে, পুরো টিম বলতে কি পিভিকেএস, হ্যাঁ পিভিকেএস আর কলকাতা। আর যদি তুই চেন্নাই দিল্লি ধরিস 14 পয়েন্টে পৌঁছে গেল, ওদের 14 পয়েন্ট নেই তো, যদি সিএসকে এর জন্য 14 পয়েন্ট নেই। দেখা গেল যে রাজস্থান, কলকাতা আর তিনজনেই হেরে গেল, পাঞ্জাব, তাহলে তো 13 পয়েন্ট 14 পয়েন্ট এটাও ঠিক, এটাও ঠিক। পজিটিভ তো ধরলাম, নেগেটিভটা ধরতে হবে। সবই যখন ধরছি, মানে সবই ধরি, তাহলে কিন্তু সিএসকে এরও চান্স আছে না, সিএসকে এরও চান্স আছে। তো যাই হোক, এখানে কলকাতার কথা বলছি আমরা। তো রাজস্থান জিতে গেলে কোনো চান্স নেই, 16 পয়েন্টে পৌঁছে গেল। রাজস্থান যদি হারে, পাঞ্জাব কিংস যদি 15 পয়েন্টে পৌঁছায় পরের ম্যাচে, পাঞ্জাব কিংস যদি 15তে পৌঁছায়, তাহলে কিন্তু কলকাতাও যদি 15তে পৌঁছায়, রান রেটের উপরে কিন্তু একটু ভাইটাল আছে, ভাইটাল আছে। তবে কলকাতা এই ম্যাচটার মধ্যে ইমপ্রুভ করেছে, আর আমার মনে হয় না যে পাঞ্জাব যদি জেতে লাস্ট ম্যাচ 15 পয়েন্টে পৌঁছায়, তাহলে ওদেরটা আরো হয়ে যাবে অনেক বেশি, অনেক বেশি। মানে তোর হচ্ছে পাঞ্জাবের মানে +227 পয়েন্ট, মানে 0.227, হ্যাঁ 0.01। হ্যাঁ হ্যাঁ, কলকাতার এখন পয়েন্ট না 11, মানে 0.11 আর 0.01। তো যাই হোক, এরকম রয়েছে এখন। কিন্তু তিনজনই কিন্তু একটা কথা বলি, মানে তিনজনই কিন্তু জেতার চান্স আছে। কেন বলতো, কলকাতার সঙ্গে লাস্ট ম্যাচ কার? কলকাতার সঙ্গে দিল্লির, ঠিক আছে। এদিকে পিভিকেএস এর কার সঙ্গে? এলএসজির, ঠিক আছে। মানে সবাই কিন্তু কমা টিম, ঠিক আছে। আর এদিকে হচ্ছে কার সাথে? রাজস্থানের সাথে মুম্বাই। তুই ভাব, মানে সবারই জেতার চান্সটাই বেশি। কলকাতাকে যদি এখন উঠতে হয় পরিষ্কার পথে, তাহলে পাঞ্জাবকে হারতে হবে, রাজস্থানকে হারতে হবে, আর কলকাতাকে জিততে হবে। তাহলে একদম ওরা একদম আটকে যাবে, আর কলকাতা 15তে উঠে যাবে। যদি পাঞ্জাব জেতে, তো পাঞ্জাবের সঙ্গে নেট রান রেটে হবে, আর রাজস্থান জিতলে তো পাঞ্জাব কলকাতা আর কোনো চান্সই নেই। কলকাতার ফ্যানরা এখনো হোপ আছে, ফিঙ্গার ক্রস করে, ঠিক আছে, এই যে হোপ আছে, ঠিক আছে। আমি তো অলরেডি উঠে বসে রয়েছি আরসিবি। তো যাই হোক, লেটস হোপ ফর দ্য বেস্ট। দেখা যাক কি হয় না হয়। এই ভিডিও আজকে এইটুকুই রাখছি। আপনাদের কেমন লাগলো আমাদের অ্যানালাইসিস জানান, কমেন্ট করে জানান। আপনার কমেন্ট কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই। হ্যাঁ, ভিডিও ভালো লেগে থাকলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন যাওয়ার আগে। আজকের মতো এইটুকুই, গুড বাই।